নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাবো আমার খুব প্রিয় সাহিত্যিক শ্রী প্রচেত গুপ্তের লেখা একটি অসাধারণ ছোট গল্প। অসাধারণ বললেও বুঝি কম বলা হয়। একটি মন ছোঁয়া গল্প। গল্পের নাম সাইকেল। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা নতুন শুনছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। সকলের কাছেই অনুরোধ, আপনারা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে প্রতিটি নতুন গল্প আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প সাইকেল। বুকটা ছ্যাঁত করে উঠল শুভ্রাংশুর। ঠিক যেন একটা মানুষটা ঘুপসি অন্ধকারে ঘাড় গুঁজে দাঁড়িয়ে আছে। এগোতে গিয়েও থমকে দাঁড়ালো শুভ্রাংশু। এগোনো যাবে না। জায়গাটা নোংরা, হাবিজাবি জিনিসে ভর্তি। ভাঙা পায়া তক্তপোষ, দুটো বড় বাক্স, হাতলহীন বালতি, খারাপ হয়ে যাওয়া টেবিল ফ্যান, ফেলে দেওয়া জলের কল, জং ধরা পাইপের টুকরো, সেই সঙ্গে ধুলো ঝুল আর মাকড়সার জাল। কতদিন যে জায়গাটা পরিষ্কার করা হয়নি। ঘটনা শুরু আজ সকালে। শুভ্রাংশু চায়ের কাপ নিয়ে খবরের কাগজ পড়তে বসেছিল। একটা সময় ছিল এই মফস্বল শহরে কাগজ পেতে বেলা হয়ে যেত। কলকাতা থেকে কাগজ আসতো ট্রেনে, সেই কাগজ বাড়িতে বিলি হতে হতে দেরি। কোনোদিন ট্রেন লেট করলে হকার সকালে আর বেরোতই না, বিকেলে কাগজ দিয়ে যেত। অফিস কাচারি কাজকর্ম সেরে সন্ধেবেলা বাড়ি ফিরে কাগজ নিয়ে বসাটাই এখানকার মানুষের অভ্যেস ছিল। দাদু বাবা কাকাদের সেরকমই দেখেছে শুভ্রাংশু। সেদিন আর নেই। নানা ধরনের সব আধুনিক ব্যবস্থা হয়েছে। কলকাতার কাগজ এখন কাছাকাছি ছাপা হয়। গাড়ির পথে 2-2.5 ঘন্টায় চলে আসে ভোরবেলাতেই। সকালে চায়ের কাপের সঙ্গে টাটকা কাগজ নিয়ে বসা যায়। শুভ্রাংশু আজও তাই বসেছিল। চা শেষ করে বাজারে যাবে, মনটা খুশি খুশি। কাগজের 5 নম্বর পাতায় স্কুল মাস্টারদের মাইনে বাড়বার একটা খবর আছে। ঠিক মাইনে বাড়া নয়, মাইনে বাড়া নিয়ে ভাবনা চিন্তার খবর। সরকার ভাবছে। এমন সময় করুণা কঠিন গলায় বলল, সিঁড়ির নিচটা পরিষ্কার করব, সাইকেলটার একটা ব্যবস্থা করো। খবরটা আবারও পড়ল শুভ্রাংশু। সত্যি যদি 2-1 বছরের মধ্যে মাইনে বাড়ে ভালো হয়, তাহলে পেনশনটাও বাড়বে। রিটায়ারমেন্ট তো খুব দূরে নয়। এখন থেকে চিন্তা না করলে চলবে কি করে? করুণা আবার বলল, কি হলো, কথা কানে গেল না? এবার করুণার গলা আর একটু কঠিন। স্ত্রীর কঠিন গলা একবার অগ্রাহ্য করা গেলেও যেতে পারে, দুবার করা যায় না। যারা পারে তারা অসীম সাহসী। শুভ্রাংশু সেরকম নয়, বরং উল্টোটাই। ভয় না পাক, করুণাকে সে সমঝে চলে। শুধু করুণা নয়, কাউকেই মেজাজ দেখাতে পারে না। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, স্কুলের কলিগ, কারোর সঙ্গে গোলমালের নেই। কেউ বলে শান্তিপ্রিয়, কেউ বলে গো বেচারা টাইপ। করুণা বলে ভীতু। শুভ্রাংশু বলে, কি হবে ঝগড়াঝাটির মধ্যে গিয়ে? করুণা রাগ দেখিয়ে বলে, কি হবে মানে? কেউ অ্যাবসেন্ট করলে তোমার ঘাড়েই এক্সট্রা ক্লাস পড়বে কেন? স্কুলে আর কোনো মাস্টার নেই? তারা বুঝি মাইনে পায় না? ভূদেব স্যার, মণিময় স্যারের সঙ্গে
তোমাদের হেডমাস্টারের এত পীড়িত কিসের? বাড়িতে নেমন্তন্ন করে খাওয়ায় বলে? তাই তুমি ক্লাসের পর ক্লাস নিয়ে যাও আর ওরা টিচার্স রুমে বসে ঠ্যাং নাচায়? শুভ্রাংশু শান্তভাবে বলে, আহা, এসব কি বলছো করুণা? এক্সট্রা ক্লাস নেওয়ার সঙ্গে বাড়িতে নেমন্তন্ন করবার কি সম্পর্ক? তাছাড়া তাছাড়া আমার পড়াতে ভালোই লাগে। আরো রেগে যায় করুণা, বলে, তা বলি, তুমি পাশের বাড়ির মল্লিকবাবুকে ভয় পাও কেন? বাড়ির সামনে ময়লা ফেলা নিয়ে পরশুদিন ট্যাক করে কত কথা শোনালো। তুমি একটাও জবাব দিতে পারলে? মাথা নেড়ে গেলে শুধু। বলতে তো পারতে, ময়লা তো আপনারাও ফেলেন, আমাদের থেকে বেশি ফেলেন। এটাও কি তোমার ওই পড়াতে ভালো লাগা? শুভ্রাংশু আমতা আমতা করে বলল, আহা, মল্লিকদা বুড়ো মানুষ, রাস্তায় দাঁড়িয়ে ওর সঙ্গে ঝগড়া করবো? আর তোমার গুণধর ভাইপো, দেশের জমিটা যে মেরে দেওয়ার ফন্দি করছে, সেও বুড়ো মানুষ। শুভ্রাংশু চুপ করে যায়, তার কোনো যুক্তিই খাটছে না, হতাশ হয়। এত বছর পরেও করুণা তাকে ঠিক বুঝতে পারল না। সে যে ঝামেলার মধ্যে যেতে পারে না, অশান্তি ঝগড়াঝাঁটি ভালোবাসে না, এইটাই বুঝলো না। করুণা বলে, ওসব বাজে কথা, ঝামেলা অশান্তি কিছু না। আসলে তুমি একজন ভীতু পুরুষ মানুষ। ভীতু পুরুষ মানুষ নিয়ে ঘর করা যে কত সমস্যার, সে শুধু আমিই জানি। সেই শুভ্রাংশু স্ত্রীর দুবার ডাকে সাড়া দেবে না, তা কখনো হয়? মুখের সামনে থেকে কাগজ সরিয়ে শুভ্রাংশু হাসল, বউ ম্যানেজ করা হাসি। নরম গলায় বলল, কি হয়েছে করুণা? সকালবেলা এত উত্তেজনা কিসের? করুণা ঝাঁঝের সঙ্গে বলল, তোমারই বা সকালবেলা হাসি মুখের কি হয়েছে? আহা, হাসি মুখের কারণ আছে। কাগজে একটা ভালো খবর দিয়েছে, আমাদের মাইনে বাড়বে, ভাবনা চিন্তা হচ্ছে। করুণা এই কথায় আমল না দিয়ে বলল, রাখো, রাখো তোমার ভাবনা চিন্তা। 3 বছর ধরে একই কথা শুনছি, ভাবনা চিন্তার ভাবনা চিন্তা, বাড়ছে কই? বাদ দাও সব। তার সাইকেলটার কি করবে? বাকি সব আবর্জনা লোক ডেকে সরিয়ে দেব, এরপর সিঁড়ির তলায় সাপখোপের বাসা হবে। মাইনে থেকে সাইকেল বুঝতে সময় লেগেছিল শুভ্রাংশুর। বয়স বাড়বার সঙ্গে সঙ্গে রিফ্লেক্স কমছে, শুধু শরীরের রিফ্লেক্স নয়, মাথাও কাজ করতে সময় নিচ্ছে। আজকাল চট করে সব বুঝতে পারে না। স্কুলেও সমস্যা হয়, সমস্যা যদিও বড় কিছু নয়, তবু এই নিয়ে কথা শুরু হয়েছে। ছেলেরা যত না বলছে, মাস্টাররা বলছে বেশি। বলছে এসজি ছেলেদের প্রশ্ন বুঝতে সময় নিচ্ছে, ছাত্রদের কমপ্লেন আছে। শুভ্রাংশু গাঙ্গুলি তাই এসজি। সামান্য থতমত খেয়ে শুভ্রাংশু স্ত্রীকে বলল, সাইকেল? কোন সাইকেল? করুণার হাতে ছিল বিছানার চাদর, সে চাদর ভাঁজ করছিল। সকালে আগে বিছানা গোছাবে করুণা, বাসি বিছানা সে সহ্য করতে পারে না। কলেজে পড়বার সময় খুব জ্বালিয়েছে অঙ্কুর, রাত জেগে পড়তো আর ভোঁস করে ঘুমোতো দুপুর পর্যন্ত। এই নিয়ে মা আর ছেলেতে খটামটি কম হয়নি। অঙ্কুর বলতো, তোমার কি সমস্যা হয়েছে মা? আমি তো আমার ঘরে ঘুমোই, তুমি তোমার ঘর পরিষ্কার করো। করুণা থতমত গলায় বলতো, তোমার ঘর আমার ঘর কথা নয়, ঘর তো বাড়ির, বেলা পর্যন্ত বিছানা তোলা হয় না, কি বিচ্ছিরি লাগে, সকালে উঠলেই তো হয়। অঙ্কুর কান ঝাঁকিয়ে বলতো, সকালে উঠবো কি করে, রাত জাগি না। করুণা ছেলের কথায় বিরক্ত হয়ে বলতো, আজ থেকে আর রাত জাগবে না, ভোরে উঠে পড়বে। আমাদের সময় তো ভোরে উঠেই পড়াশোনার ব্যাপার ছিল, তোমার বাবা কাকারাও তাই করেছে, তারা কি লেখাপড়া শেখেনি? অঙ্কুর হেসে বলতো, কি বলছো মা, সেই সময় আর এখন কি এক হলো? দুনিয়াটাই বদলে গেছে, সেই সঙ্গে লাইফস্টাইলও। দিনের বেলায় লেখাপড়ার সময় কোথায়,
কত রকম ইনভলভমেন্ট রয়েছে। এখনকার ছেলেমেয়েরা তো আর শুধু বই মুখে বসে থাকে না। সকালে নানা রকম ডিস্টারবেন্সও হয়। খাতা বই নিয়ে বসলেই হলো না। কনসেনট্রেশন এর একটা ব্যাপার আছে। তাছাড়া বাবাদের সময় ইন্টারনেট ছিল। এখন নেট না ঘাঁটলে দম বন্ধ হয়ে যায়। রাতে যত না বই খুলি, নেট কনসাল্ট করতে হয় তার থেকে অনেক বেশি। করুণা হাল ছেড়ে দিয়েছিল। এখন অবশ্য আর সে প্রশ্ন নেই। ৬ মাস হলো অঙ্কুর কলকাতায় চাকরি পেয়েছে। আইটি সেক্টরে চাকরি। নিয়ম করে নাইট ডিউটি দেয়। সল্টলেকে একটা পেইং গেস্ট হয়ে থাকে। তবে এখনো রাত জাগার অভ্যেসটা যায়নি। ছুটি ছাটায় বাড়ি এলে রাত জাগে। করুণা স্বামীর দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল, কোন সাইকেল জানো না? শুভ্রাংশু ঢোক গিলে বলল, ও, আমাদেরটার কথা বলছো? বলেছি তো একটা কিছু করব। আর কবে করবে? গত ৩ বছর ধরে একই কথা বলছো। সাইকেলটার জন্যই জায়গাটা ওরকম আস্তাকুড় হয়ে আছে। একটা আবর্জনার জন্য হাজারটা বাজে জিনিস জমা করা হচ্ছে। বাড়ির দিকে তো ফিরেও তাকাও না। কর্তব্য বলতে খাওয়া দাওয়া আর পায়ের উপর পা তুলে বসে থাকা। শুভ্রাংশু চুপ করে রইল। না থেকে উপায় কি? কথাটা তো ভুলও নয়। সত্যি তো, বাড়ির কাজে কর্মে তার তেমন কোনো ভূমিকা নেই। ভীতু টাইপের মানুষরা কি খানিকটা অলস হয়? কে জানে, হয়তো হয়। সে বিড়বিড় করে বলল, দেখি কাউকে যদি দেওয়া যায়। করুণা হাতের কাজ থামিয়ে বলল, কাউকে দেবে? ওই ঝরঝরে জিনিস নেবেটা কে? শুভ্রাংশু চোখ বড় বড় করে বলল, ঝরঝরে? ঝরঝরে কি বলছো করুণা? ও কি ঝরঝরে হওয়ার জিনিস? করুণা শীতল গলায় বলল, কেন? ঝরঝরে হবে না কেন? সোনা দিয়ে তৈরি। শ্রীর ব্যঙ্গে আমল দেয়নি শুভ্রাংশু। হাতের কাগজ সরিয়ে উৎসাহ নিয়ে বলতে শুরু করলো, হ্যাঁ, সোনারই বটে। কোন আমলের সাইকেল সেটা তো দেখবে। বাবা ক্লাস 8-এ ফার্স্ট হলো। দাদু বললেন, কি নিবি? বাবা বলল, কিছু না। আর পরদিনই বর্ধমান টাউন থেকে দাদু সাইকেল নিয়ে হাজির। বাবাকে বললেন, ভেবেছিলাম একটা পেন কিনে উপহার দেব, অল্পের উপর দিয়ে চলে যাবে। কিছু নেব না বলে আমাকে বড় ধাক্কায় ফেললি। নে নে, কাল থেকে এই সাইকেলে স্কুলে যাবি। বাবার কাছ থেকে গল্পটা শুনেছি। বাবা তো চড়তই, দাদুও চড়েছেন। তারপর চড়েছি আমি। স্কুল বলো, খেলার মাঠ বলো, মায়ের অর্ডার মতো বাজার থেকে কিছু কিনে আনা বলো, সব ওই সাইকেলে। ফনফন করে উড়ে যেতাম। সাইকেল তো নয়, যেন ঘোড়া ছোটাচ্ছি। উত্তরাধিকার সূত্রে পাওয়া জিনিস বলে কথা। এত পর্যন্ত বলে একটু থেমেছিল শুভ্রাংশু। করুণা তখন চাদর ভাঁজ করা শেষ করে বিছানা ঝাড়ছে। শুভ্রাংশু আবার বলতে থাকে, তখনকার লোহা স্টিল অন্যরকম ছিল, মজবুত কাকে বলে। আজও সাইকেলটা কেমন আছে দেখছো না? তেমন করে জং ধরেনি। স্পোকগুলো ঝাড়পোছ করে তেল মাখালে ঝকঝক করবে। চামড়া বাঁধানো সিট, একটু ফেটে ফুটে গেছে ঠিকই, কিন্তু নষ্ট হয়ে যায়নি। করুণা চিবিয়ে চিবিয়ে বলল, তাই নাকি? ওই সাইকেল তুমি ব্যবহার করো না বছর হয়ে গেল? শেষ কবে চড়েছ মনে আছে তোমার? তাকিয়ে দেখেছো একবারও? শুভ্রাংশু বোকা বোকা হেসে বলল, আরে, এই বয়সে আর সাইকেল কি চালাবো? মানাবে নাকি? যেটুকু পারি হাঁটি, বাকিটা রিকশো। ভাগ্যিস বাবার জিনিস বলে আদিক্ষেতা দেখিয়ে ওই কাণ্ডটি করতে যাওনি। বিরাট কেলেঙ্কারি হতো। মাজা ভেঙে পড়ে থাকবে, আর আমাকে রাত দিন সেবা করতে হবে। তোমার ছেলেও তো ওটাই ওঠেনি কখনো। বলতো ওই মান্ধাতার আমলের ঢ্যাঙা সাইকেলে উঠলে বন্ধুরা হাসবে। অঙ্কুরদের জেনারেশনটাই আলাদা করুণা। করুণা গলায় ঝাঁঝ এনে বলল, কি জেনারেশন?
ঝরঝরে সাইকেলে না চড়ার জেনারেশন। অঙ্কুর তো মোটর বাইক কিনবে বলছে। বলেছে তোমাকে? শুভ্রাংশু চমকে উঠে বলল, তাই নাকি? কই, জানি না তো, আমাকে তো কিছু বলেনি। কলকাতায় মোটর বাইক চালানো কি ঠিক হবে করুণা? খুব অ্যাক্সিডেন্ট হয়। করুণা মুখ ফিরিয়ে বলল, না, চালানো ঠিক হবে না। তোমার ছেলের উচিত একটা গরুর গাড়ি কেনা, তারপর স্যুটটাই পরে সেই গাড়িতে চড়ে হাতের লাঠি নিয়ে হ্যাট হ্যাট করতে করতে অফিসে যাওয়া। তাই তো। ঠিক আছে, আজ ফোন করলে আমি বলে দেব। কিন্তু তার আগে তুমি ওই লোহালক্ষ্যর বাড়ি থেকে বিদায় করবে? কাউকে দিয়ে দিলে দেবে, ফেলে দিলে দেবে। আর সব থেকে ভালো হয় ওজন দরে বিক্রি করতে পারলে, যে 2-4 পয়সা পাওয়া যায়। তারপরই অফিস যাওয়ার সময় সিঁড়ির তলায় দাঁড়িয়েছে শুভ্রাংশু। উঁকি মেরেছে। অনেকদিন পর সিঁড়ির তলায় উঁকি দিল। কতদিন পর? 3 মাস? 4 মাস? বছরখানেক হয়ে যায়নি তো? হতেও পারে, ঠিক মনে পড়ছে না। নিজের বাড়িটি, একটা জায়গা এতদিন তাকিয়ে দেখেনি, ভেবে খানিকটা অবাকই হয় শুভ্রাংশু। লজ্জাও পেল। করুণা যে গালমন্দ করে তা এমনি করে না। এবার থেকে ছুটি ছাটার দিনে একবার করে গোটা বাড়িটা ঘুরে দেখতে হবে। পিছনের বাগান, ছাদেও যাওয়া হয়নি অনেকদিন। পশ্চিমের বারান্দা দিয়ে নাকি বর্ষায় জল পড়ছে। না না, এসব ঠিক নয়। বাবা একটা বাড়ি তৈরি করে দিয়ে গেছেন ঠিকই, সেটাকে রক্ষাও তো করতে হবে। এবার নজর দেবার সময় এসেছে। কড়কড়ে দুপুরেও সিঁড়ির এই দিকটায় আলো পড়ে না। আগে পড়তো। ওপারের দিকে একটা জানলা ছিল। ছোড় একবার শিক ভাঙল, তারপরই ইট গেঁথে বন্ধ করে দেওয়া হয়েছে। সেও বছর 5 হয়ে গেল। তখন থেকেই অন্ধকার অন্ধকার। সেই অন্ধকারে সাইকেলটা চোখে পড়তেই বুকটা ছ্যাঁত করে উঠল শুভ্রাংশুর। সাইকেল তো নয়, যেন একটা মানুষ, বুড়ো মানুষ, বয়সের ভারে ঝুঁকে আছে, নিথর, নিষ্পন্দ। শুভ্রাংশু একটু হাসল। এখন থম মেরে গেলে কি হবে? একসময় কম ছুটেছে। বাবা সেই বর্ধমান টাউন পর্যন্তও গেছে। কম পথ। বাবার পা ফুলে ঢোল। সাইকেলের কিছু হলো না। শুভ্রাংশু মনে করবার চেষ্টা করলো। কতদিন পর সাইকেলটা দেখছে সে? না, তাও মনে নেই। করুণা ঠিকই বলেছে, জায়গাটা পরিষ্কার করতে হবে। ফালতু জিনিস বিদায় করতে হবে সব, সাইকেলটাকেও। স্কুলে দেরি হয়ে যাচ্ছে। মুখ ফিরিয়ে আরো একবার তাকালো শুভ্রাংশু। হঠাৎই কোথা থেকে যেন সরু এক ফালি রোদ এসে পড়েছে সাইকেলটার গায়ে। সম্ভবত দেওয়ালে কোনো ফাঁক ফোকর আছে। দিনের এই সময়টায় হয়তো সামান্য আলো ঢোকে। সেই সামান্য আলোতে চকচক করছে চাকার স্পোকগুলো। ফের বুকটা ছ্যাঁত করে উঠল শুভ্রাংশুর। কেমন একটা অস্বস্তি হচ্ছে। মনে হলো আলো নয়, সাইকেলটা হাসছে। জোরে জোরে নয়, মাথা নামিয়ে নিজের মনে হাসছে। দুজন প্রত্যাখ্যান করলো, একজন দেখে একজন না দেখে। সুশীল দেখেছে দূর থেকে, সিঁড়ির মুখে দাঁড়িয়ে টর্চ ফেলে। বলল, ওরে বাবা, এ তো সাইকেল নয় মাস্টারমশাই, এ তো ডাইনোসর। এ আপনি কি করেছেন? বাড়িতে ডাইনোসর রেখে দিয়েছেন? না না, এই জিনিস আমি সামলাতে পারবো না। দোকানের সামনে রাখলে কাস্টমাররা পেটাবে। দেখছেনই তো, দোকানের এন্ট্রান্সটা মোটে ওইটুকু। সেটাও যদি আটকে দিই, তাহলে ব্যবসা লাটে উঠবে। শুভ্রাংশু ভেবেছিল সাইকেলটা বিলিয়ে দেবে। বাতিল ভাঙা লোহালক্করের মতো ফেলে না দিয়ে সেটাই ভালো হবে। জিনিসটা কাজেও লাগবে। সেন্টিমেন্টের কোনো ব্যাপার নয়, তবে একটা স্মৃতি তো আছে। তাই প্রথমেই ভাঙাচোরার পথে না গিয়ে যদি অন্য ব্যবস্থা করা যায়, জিনিসটা বাড়ি থেকে বিদায়ও নেবে, অথচ থেকেও যাবে।
অন্য কেউ ব্যবহার করলে হয়তো পথে টথে দেখা হয়ে যাবে, বেশ লাগবে। কিন্তু ওই জিনিস নেবে কে? স্কুলের কোনো ছাত্রকে বলবে, যার সাইকেল নেই? না থাক, সে আর এক ঝামেলা হবে। এখনকার ছেলেপিলেরা সব অঙ্কুরের মতো, ধ্যাড় ধ্যাড়ে জিনিস দেখলে নাক কোঁচকাবে। আর যদি বা রাজি হয়, মেরামতের জন্য হয়তো খরচ চেয়ে বসবে, তখন না বলা যাবে না। এই জিনিসের জন্য পয়সা খরচ হয়েছে জানতে পারলে করুণা চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলবে। ছাত্রদের কথা মাথা থেকে ঝেড়ে শুভ্রাংশু তাই প্রথমে সুশীলকে বলল, সুশীলের বাজারের পাশে ওই খাতার দোকান, অর্ডার দিলে কলকাতা থেকে বই এনে দেয়। শুভ্রাংশুকে মাস্টারমশাই ডাকে, ভক্তি শ্রদ্ধা আছে, ছেলেটাকে শুভ্রাংশু পছন্দ করে। কি সুশীল, একটা সাইকেল নেবে নাকি? সাইকেল? কোন সাইকেল মাস্টারমশাই? সুশীল উৎসাহ দেখায়। আরে আমারটা পড়ে আছে বাড়িতে, ভাবছিলাম তুমি যদি নাও। অবশ্য তোমার একটা আছে, কিন্তু আমারটায় বড় কেরিয়ার, সেই বাবার আমলের জিনিস তো, বইপত্র নিয়ে যাতায়াত করতে পারবে। হ্যাঁ, সেই কারণেই তোমাকে বলা। একটু চুপ করে থেকে সুশীল বলল, তা কত দাম দিতে হবে মাস্টারমশাই? শুভ্রাংশু আওয়াজ করে হেসে উঠল। আরে কি বলছো সুশীল, বাপ ঠাকুরদার সাইকেল নিয়ে বিজনেস করব, তারপরও আবার তোমার সঙ্গে? দূর দূর, একটা পয়সাও দিতে হবে না, তুমি নিশ্চিন্তে নিয়ে যেও। সুশীল নিচু গলায় বলল, সত্যি কথা বলতে কি মাস্টারমশাই, সাইকেল নয়, কেরিয়ারটার জন্য লোভ হচ্ছে। সুশীল সেদিন রাতেই চলে এলো এবং সাইকেল দেখে পিছিয়ে গেল। করুণা বলল, ওর তো একটা আছে, আর একটাই গরজ নেই, তুমি লোক বুঝে বলতে পারতে। এর পরেরটা লোক বুঝেই বলল শুভ্রাংশু, বঙ্কা ইলেকট্রিকের মিস্ত্রি, টিউবলাইটের চোখ বদলাতে এসেছিল বাড়িতে। কাজের ফাঁকে সাইকেলের কথাটা পারল শুভ্রাংশু। এক কথায় বাতিল। না কাকু, এখন আর সাইকেল টাইকেল চলবে না, একটা স্কুটার নিতে হবে, কাজের জন্য অনেক দূরে দূরে যেতে হচ্ছে, শহর বড় হয়ে গেছে, তার উপর সবার তাড়া, সাইকেল চালিয়ে গুটুর গুটুর করে চলবার সময় কই। শুভ্রাংশু বলল, ও তাও একবার দেখবে নাকি? লাভ কি? বরং পারলে 1,000 টাকা ধার দিন, স্কুটারটা কিনে ফেলি, 2,000-এ আটকে আছি। শনিবার স্কুল থেকে ফেরবার পর করুণা বলল, কি ব্যাপার বলো তো, কি আরম্ভ করেছো তুমি? জনে জনে সাইকেল নেবে কিনা জিজ্ঞেস করে বেড়াচ্ছ? জনে জনে কোথায় বলেছি? শুভ্রাংশু অবাক হলো। স্বামীর অবাককে পাত্তা দিল না করুণা, বলল, সুপ্রভাদির সঙ্গে বাজারে দেখা হলো, বলল কি রে, তোর বর নাকি সাইকেলের বিজনেস করছে করুণা, কই জানাসনি তো? সেদিন মঙ্কা ফ্যান সারাতে এসে বলছিল। ভালোই করেছে, শুধু স্কুল মাস্টারিতে কি আর চলে, আজকাল সাইডেও কিছু করতে হয়। মহিলা ব্যাখ্যা করে কথা বলে, শুনলে গা পিত্তি জ্বলে যায়। ছি ছি, 1,000টা লোকের সামনে, ছি, লজ্জায় আমার একেবারে মাটিতে মিশে যাওয়ার অবস্থা। আর কার্তিকও একই কথা বলল। ইস, কি প্রেস্টিজ। শুভ্রাংশু বলল, কার্তিক? সে কে? ঝাঁঝিয়ে উঠল করুণা। কার্তিককে জানো না? একসময় অঙ্কুরকে পড়াতো, মনে নেই? বলল দাদার আবার সাইকেল আছে নাকি, কই কখনো চড়তে দেখিনি তো। বইয়ের দোকানে সুশীল সেদিন বলছিল, দাদা নাকি একটা সাইকেল। আমি তো এটা সেটা বলে কোনো রকমে পালিয়ে বাঁচলাম। ছি 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 ছি, তুমি দেখছি পাড়ায় থাকতে দেবে না। খবরদার, আর যদি কাউকে ওই সাইকেলের কথা বলেছো, আমি কিন্তু দক্ষযজ্ঞ বাঁধিয়ে দেব। শুভ্রাংশু চুপ করে রইল, চুপ করেই সিদ্ধান্ত নিল, না, আর কাউকে বলবে না। রবিবার সকালে স্টেশনের কাছে যে ভাঙা লোহা লক্কর বেচবার দোকানটা আছে,
সেখানেই চলে যাবে। বলবে লোক পাঠিয়ে নিয়ে যায় যেন। সত্যি তো, কাজটা ঠিক হয়নি। ছোট জায়গা, কথা মুখে মুখে ছড়ায়। আর সেই ছড়ানোর সময় যে যার ইচ্ছে মতো রং লাগায়। করুণা সুপ্রভাতী কার্তিকও লাগিয়েছে। করুণার অপমানিত হওয়ার কারণ আছে, তাও তো অঙ্কুর এখানে নেই। থাকলে তার কানেও আসতো। বিরাট রাগারাগি করতো তখন। একটা বাতিল ফালতু জিনিস নিয়ে এই অশান্তির কোনো মানে আছে? কোনো মানে নেই। তবু পরদিন দিবাকরকে ফস করে সাইকেলটার কথা বলেই ফেলল শুভ্রাংশু। স্কুলের পিয়ন দিবাকর, ছেলে ভালো নয়, লোক বুঝে খাতির করে। কোন মাস্টারের দাপট বেশি, কি হেড স্যারের নেক নজরে, গভর্নিং বডির সঙ্গে যোগাযোগ কার সবচেয়ে বেশি, সব খবর রাখে। সেদিক থেকে এসজি নগণ্য। সেই এসজির প্রস্তাব শুনে দিবাকর ভুরু কোঁচকায়। সাইকেল? হ্যাঁ, সাইকেল একটা আমার লাগবে ঠিকই, কিন্তু স্যার অতদিন আগের শুনে ভরসা পাচ্ছি না। শুভ্রাংশু নিচু গলায় বলল, কাউকে কিছু বলবার দরকার নেই, তুমি একবার গিয়ে দেখতে পারো। মনে হয় না কন্ডিশন খুব খারাপ হয়ে গেছে। ওইটাই তো গোলমালের স্যার। মনে হলো এক, গিয়ে দেখলাম আর এক। মাঝখান থেকে গাদাখানেক সময় নষ্ট। কথাটার মধ্যে একটা অপমানের সুর আছে। শুভ্রাংশু গায়ে মাখল না। জীবনে সবকিছু গায়ে মাখলে চলে না। মনে মনে প্রতিজ্ঞা করল, এটাই শেষ চেষ্টা। সাইকেলটাকে যদি টিকিয়ে রাখা যায়। শুভ্রাংশু খানিকটা গম্ভীর গলায় বলল, আমার মনে হয় না সময় নষ্ট হবে দিবাকর। আর যদি সেরকম মনে করো তাহলে। দিবাকর চোখ তুলে বলল, তাহলে কি স্যার, যাব না? না, বলছিলাম যদি মনে করো ওটা ব্যবহার করা যাবে না, তাহলে না হয় লোহার দোকানে দিয়ে দিও। ওরা ভেঙে ঠেঙে ওজন ধরে বিক্রি করে দেবে। দিবাকর হেসে বলল, এটাই আসল কথা স্যার। আজকাল তো আবর্জনা ফেলতেও পয়সা লাগে। মাল নিয়ে যাওয়ার ক্যারিং কস্ট আছে না, ভ্যান ভাড়া করতে হবে। ভাঙা সাইকেল তো আর মাথায় করে নিয়ে যাওয়া যাবে না। আবারও অপমান। দিবাকর কি ভাবছে ভ্যানের ভাড়া বাঁচাতে তাকে ডাকছে? শুভ্রাংশু সামান্য আহত গলায় বলল, চিন্তা করো না, সেই খরচ লাগলে আমি দেব। দিবাকর নির্লিপ্ত গলায় বলল, জানি না স্যার পারবো কি না, দেখি। যদি সময় পাই কাল সকালে স্কুলে আসবার আগে একবার আপনার বাড়ি থেকে ঘুরে আসবো। এসে কিন্তু ঘটনা ঘটলো উল্টো। জামায় ঝোল, হাতে ধুলো লাগিয়ে সাইকেলটা নিজেই টেনে বের করলো দিবাকর। তারপর চোখ কপালে তুলে বলল, এ তো দারুণ আছে স্যার, একেবারে ফার্স্ট ক্লাস। দিবাকরের গলা শুনেই বোঝা যাচ্ছে এতটা দারুণ সে ভাবতে পারেনি। শুভ্রাংশু গদগদ গলায় বলল, আরে দারুণ তো থাকবেই, কোন আমলের জিনিস দেখতে হবে না? আরো 100 বছর দারুণ থাকবে। স্ট্যান্ডটাও ঠিক আছে। দিবাকর ততক্ষণে এক হাতে হ্যান্ডেল, অন্য হাতে সিট ধরে সাইকেলটা টেনে দাঁড় করিয়েছে। পুরোনো আমলের লোহার স্ট্যান্ড, আজকালকার মতো লিকপিকে ফ্যাশন করা এক পেয়ে নয়। এই জিনিসে পিছনের চাকা সামান্য উঠে দুদিকেই ব্যালেন্স রাখে। মনে হয় শিরদাঁড়া শক্ত করে দাঁড়িয়েছে। হাইটও বেশি। দাঁড়ানোর পর দুম করে খানিকটা লম্বাও হয়ে গেল। শুভ্রাংশুর মনে পড়ল প্রথম একটা বছর তাকে লাফ দিয়ে উঠতে হতো। বাবাকে বলতে বাবা বলেছিল, আরে বাবা লম্বা তো হবি, নাকি চিরকাল এই থাকবি? বড় বড় দুটো চাকা, চামড়া বাঁধানো চওড়া বুক, চেতানো সিট, হাতল দুটো দুপাশে ছড়িয়ে আছে বাইসনের শিঙের মতো। পিছনে লোহার কেরিয়ারটা দেখলে হাসি পায়। এতটাই বড় যে একটা ছোটখাটো ট্রাঙ্ক, দড়ি বেঁধে অনায়াসে নিয়ে যাওয়া যাবে। গাবদা সাইজের একটা বেলও আছে।
বেলটা কি এখনো বাজে? শুভ্রাংশুর ইচ্ছে করলো একবার গিয়ে পরীক্ষা করে দেখে। এই বেল সে কতবার যে বাজিয়েছে। নিজেকে সামলালো, ছেলে মানুষের কোনো মানে হয় না। দিবাকর পকেট থেকে ফস করে একটা কাপড় বের করলো, তারপর রড, হ্যান্ডেল, চাকা মুছতে শুরু করলো দ্রুত হাতে। শুভ্রাংশু মনে মনে হাসলো। ওস্তাদ ছেলে, কাল বড় বড় কথা বলছিল, অথচ আজ সঙ্গে ঝাড়পোছের কাপড় পর্যন্ত নিয়ে এসেছে। সিঁড়ির এক ধাপ উপর থেকে সাইকেলটা দেখছিল শুভ্রাংশু। দিবাকর যতটা বলছে অবস্থা ততটা দারুণ না, বরং খানিকটা খারাপই। চাকা দুটো চুপসে আছে, মনে হচ্ছে টায়ারগুলো গেছে। রড, হাতল আর কেরিয়ারেও জং। চামড়াটার সিটটাও ফেটেছে পাশ থেকে। চামড়ার সিটটাও ফেটেছে পাশ থেকে। দিবাকর যেন শুভ্রাংশুর মনের কথা বুঝতে পারল। সহজ ভঙ্গিতে বলল, আপনি ভাববেন না, আপনি ভাববেন না স্যার, টুকটাক মেরামতগুলো করে নেব, দরকার হলে দুটো টায়ারই পাল্টে ফেলবো। মনে হয় যা লাগবে। নন্দ সাইকেলের কাজ ভালোই করে, ব্যাটা জিনিস দেখে চমকে যাবে। যাবে না স্যার? কথাটা বলে দাঁত বের করে হাসলো দিবাকর। শুভ্রাংশু বলল, তাহলে দিবাকর তখন কেন রাজি হচ্ছিলে না? দিবাকর মাথা চুলকে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বলল, আপনি আপনি যখন বললেন বুঝতে পারিনি, ভেবেছিলাম অবস্থা একেবারে লজ্জরে হয়ে গেছে। শুভ্রাংশু গর্বের হাসি হেসে বলল, আরে বাবু, লজ্জরে হয়ে গেলে কি আর বলি? যাও যাও, নিয়ে যাও, এখন তো টেনে নিয়ে যেতে হবে। দিবাকর অতিরিক্ত উৎসাহ নিয়ে বলল, সমস্যা নেই স্যার, রাস্তাতেই পাম দিয়ে নিচ্ছি। আজ স্যার স্কুলে এই সাইকেল নিয়েই যাব, ভালো হবে না? শুভ্রাংশু উত্তর দিল না, মোলায়েম হাসল। কত বছর পর যে সাইকেলটা রাস্তায় চলবে। শুভ্রাংশুর খুব ইচ্ছে করলো দিবাকরকে জিজ্ঞেস করে কখন সে স্কুলে আসবে। ওই সময়টায় বারান্দায় দাঁড়িয়ে থাকবে। নিজেকে আবারও সামলালো শুভ্রাংশু, বলল, হ্যাঁ সে যাও, কিন্তু কাউকে কথাটা বলো না, বোঝোই তো, তুমি তো স্কুলের ব্যাপার সব জানো দিবাকর। দিবাকর চোখ ঘুরিয়ে বলল, জানি না আবার, খুব জানি স্যার, সব ব্যাটা হিংসুটে, সব ব্যাটা হিংসুটে। আপনি যে ভালোবেসে জিনিসটা আমায় দিলেন, কেউ বিশ্বাস করবে না, বলবে নিশ্চয়ই এসজির সঙ্গে কোনো সাঁট আছে। হারামি এক একটা। নালটা দিয়েই জিভ কাটলো দিবাকর। শুভ্রাংশু ভান করলো যেন কথাটা শুনতেই পায়নি। ফিসফিস করে বলল, হ্যাঁ শুধু একটাই কথা দিবাকর, একটু যত্নে রেখো, বোঝই তো, মায়া আছে। ও আপনাকে কিছু ভাবতে হবে না স্যার, জিনিস তো আমারই হলো, স্কুলে দেখা হবে। দিবাকরের সঙ্গে স্কুলে দেখা হলো না শুভ্রাংশুর। স্কুলে সে এলোই না। খবর এলো কোনো এক ভাঙা সাইকেলে চাপতে গিয়ে নাকি সে ব্যালেন্স হারিয়ে পড়ে গেছে। মনে হচ্ছে বাঁ পায়ের হাড়ে চিড় ধরেছে। বিকেলে এক্স-রে রিপোর্ট পেলে ফাইনাল জানা যাবে। সন্ধ্যের মুখে দিবাকরের ছোট ছেলে সাইকেলটা ফিরিয়ে দিয়ে গেল। শুভ্রাংশু দরজা খুলতে বলল, বাবা বলেছে এ জিনিস বাড়িতে রাখা চলবে না, আরো বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ব্যালেন্সে গোলমাল আছে। মায়ে আপনার কাছে কিছু টাকা চেয়েছে, ডাক্তারবাবুর খরচ। সাইকেল আবার ঢুকে গেল সিঁড়ির তলায়। সেই অন্ধকারে মাথা গুঁজে দাঁড়িয়ে রইল জড়সড় হয়ে, যেন নিজের জায়গায় ফিরে স্বস্তি পেয়েছে। হতা শুভ্রাংশু সেদিকে তাকালো ভুরু কুঁচকে। শেষ হলো আজকের গল্প, শিবপ্রচ্ছেদ গুপ্তের লেখা গল্প সাইকেল।
কেমন লাগলো আজকের গল্পটি? আপনারা যারা এই চ্যানেলে আমার পুরো গল্প পাঠটি শুনলেন, তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। কেমন লাগছে আমার গল্প নির্বাচন এবং পাঠ, তা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে জানান। প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি। আপনাদের ছোট্ট একটু মতামত আমার কাছে অনেক মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। অপেক্ষায় রইলাম আপনাদের মতামতের। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।